প্রিয় অ্যাডমিশন শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা গুচ্ছের জন্য ভর্তি প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য যেহেতু মৌলিক জিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট, আর মৌলিক জিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট কিন্তু ইতিহাস, পৌরনীতি, অর্থনীতি, বিশেষত এই তিনটা সাবজেক্ট কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আজকে আমি ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো থেকে ইনশাল্লাহ তোমরা ইতিহাসের একটা বেস্ট সাপোর্ট পেয়ে যাবে মৌলিক জিকের জন্য। আর আজকে আমি তোমাদেরকে যে শর্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, তোমরা যদি এই শর্ট প্রশ্নগুলো যদি তোমরা পরীক্ষার আগে ভালোভাবে দেখে যাও তাহলে ইনশাল্লাহ তোমরা একটা কনফিডেন্ট তোমার ফুল থাকবে যে না, তুমি একটা ভালো একটা রিভাইজ করে আসতে পারছো, বিশেষত ইতিহাস বিষয়গুলির উপর। তো দেখো, আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলোর ভিতরে অনেকগুলো বিষয় আছে। আমি যদি সংক্ষেপে তোমাদেরকে একবার করে দেখাই, তো আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব, অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। তো তুমি যদি এগুলোকে তোমার পরীক্ষার আগে যদি তুমি রিভাইজ করে যাও, কিংবা এখন যদি তুমি এগুলো সুন্দর করে পড়ে নাও, তাহলে কিন্তু তুমি মৌলিক জিকেতে বিশেষত ইতিহাস বিষয় নিয়ে কিন্তু তোমার আর বিন্দুমাত্র কোনো টেনশন করা লাগবে না। আর ইতিহাসের যে 4 থেকে 5 মার্ক আসে, ইনশাল্লাহ তুমি এখান থেকে কমন পেয়ে যাবে। তো দেখো, আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার ভিতরে অন্যতম হলো বর্ণবাদ। তো তোমাদের যাদের ইতিহাস সাবজেক্ট ছিল বা যাদের ছিল না, যাদের ছিল তারা হয়তো জানো যে ইতিহাস সাবজেক্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক ছিল বর্ণবাদ আন্দোলন। তো এই বর্ণবাদ আন্দোলন থেকে কিন্তু তোমরা এবছর মৌলিক জিকেতে কিন্তু 1 মার্কের প্রশ্ন পেয়ে যেতে পারো। আর কোন বিষয়গুলো তোমাদের পড়তে হবে সেগুলো কিন্তু আমি তোমাদের সাজেশন করে দিয়েছি। তোমরা যদি এগুলো পড়ো তাহলে কিন্তু তুমি 1 মার্ক তো বর্ণবাদ থেকে কমন পেয়ে যাচ্ছ, এবং ইতিহাসের অন্যান্য যে বিষয়গুলো আমি আলোচনা করছি সব বিষয় থেকে কিন্তু তুমি 1 মার্ক করে কমন পেয়ে যাবে। সো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো বর্ণবাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার প্রথমেই থাকছে যে বর্ণবাদ এই শব্দটা এসেছে অ্যাপার্থিয়েট। তোমরা হয়তো জানো যে ইংরেজিতে তোমরা নেলসন ম্যান্ডেলার একটা গল্প পড়ছো, নেলসন ম্যান্ডেলার এই গল্পতে কিন্তু অ্যাপার্থিয়েট এই শব্দটা ছিল। তো অ্যাপার্থিয়েট যার বাংলা পরিভাষা হলো বর্ণবাদ। আর বর্ণবাদ বলতে বোঝায় মূলত শ্বেতাঙ্গরা অর্থাৎ যারা সাদা ইউরোপিয়ান, যারা তারা কৃষ্ণাঙ্গদের চেয়ে শ্রেষ্ঠ মনে করে, অর্থাৎ আফ্রিকার যে কৃষ্ণাঙ্গ যে মানুষগুলো আছে তাদের থেকে শ্বেতাঙ্গরা নিজেকে অনেক বেশি শ্রেষ্ঠ বা উচ্চ শ্রেণীর মনে করে, এটাকেই বলা হচ্ছে বর্ণবাদ আন্দোলন। তো বর্ণবাদ আন্দোলনের কথা যখন চলে আসবে তখন বর্ণবাদ আন্দোলনের সাথে 3 জন ব্যক্তির নাম চলে আসবে। আর সবার আগে আমরা জানি যে বর্ণবাদের ক্ষেত্রে সবথেকে বেশি যিনি ত্যাগ স্বীকার করেছেন তিনি হলেন নেলসন ম্যান্ডেলা। এরপর আমাদের ভারতীয় উপমহাদেশে একজন অন্যতম ব্যক্তি, তিনি হলেন এই যে মহাত্মা গান্ধী বর্ণবাদ আন্দোলনের অন্যতম পথিকৃৎ, এবং তিনি কিন্তু বর্ণবাদ আন্দোলনের খুবই একজন অ্যাক্টিভ কর্মী ছিলেন। আরও একজন ব্যক্তি ছিলেন, আরও অনেকজন ব্যক্তি ছিলেন, তার ভিতরে অন্যতম তোমরা তো জানো আই হ্যাভ এ ড্রিম, অর্থাৎ আমার একটা স্বপ্ন আছে, মার্টিন লুথার কিং। তো এই যে ব্যক্তিগুলো কিন্তু বর্ণবাদ আন্দোলনের সাথে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো তোমাদের এই ব্যক্তিগুলো সম্পর্কে কিন্তু ইনফরমেশন জানা লাগবে। তো মহাত্মা গান্ধী আমাদের ভারতীয় উপমহাদেশে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, যার পুরো নাম হলো মোহনদাস করমচাঁদ গান্ধী। আর মহাত্মা গান্ধী ভারতের গুজরাটে জন্মগ্রহণ করেন। সো এই ইনফরমেশনগুলো যদি তোমার পরীক্ষায় আসে কোনোভাবে যেন তোমাদের ভুল না হয়। আর খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন হলো মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকায় গমন করেন হলো 1893 সালে। যারা ইতিহাস সাবজেক্ট পড়েছো বা যারা পড়োনি, তারা যারা পড়েছো তারা হয়তো রিভাইজ দিতে পারছো যে ইনফরমেশনগুলো মোস্ট ইম্পর্টেন্ট, আমি সেইগুলো হাইলাইট করেছি এখানে। আর যারা কখনো হয়তো ইতিহাস সাবজেক্ট তোমাদের ছিল না, তোমাদের যাদের ইসলামের ইতিহাস বা অন্য সাবজেক্ট ছিল, তারা কিন্তু একটা সুযোগ পাচ্ছ যে পুরো ইতিহাসের একটা বিষয় সামারাইজ করে তোমার একটা সামারি করে কিন্তু তুমি পড়ার কিন্তু একটা সুযোগ পাচ্ছ। সো এই প্রশ্নগুলো কিন্তু তোমার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকায় কি প্রতিষ্ঠা করেন? তো নাটাল ইন্ডিয়ান কংগ্রেস এটা প্রতিষ্ঠা করেন মহাত্মা গান্ধী। আরও একটা প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠা করেন, সেটা হলো টলস্টয় ফার্ম। এই টলস্টয় ফার্মটা কি ছিল? টলস্টয় ফার্মটা ছিল একটি আরোগ্য নিকেতন। সো এই বিষয়গুলো তোমাদেরকে জানতে হবে, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ইনফরমেশন। আর দেখো, মহাত্মা গান্ধী মহাত্মা উপাধিতে ভূষিত হন 1915 সালে। আর এই উপাধিটা কে দিয়েছিল? রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই উপাধিটা দিয়েছিল। তো এরপরে আমরা আরও যে ইনফরমেশনগুলো জানবো, দেখো প্রথম বিশ্বযুদ্ধে ইংরেজদের সমর্থন করার জন্য, অর্থাৎ প্রথম যে বিশ্বযুদ্ধ হয়েছিল সেখানে ততক্ষণ কিন্তু আমাদের ভারতীয় উপমহাদেশ ইংরেজদের দ্বারা শাসিত হতো, অর্থাৎ ব্রিটেন কিন্তু তখন আমাদেরকে শাসন করতো। তো এই সময় যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়, মহাত্মা গান্ধী তখন কি করে? তিনি ইংরেজদের সমর্থন দেয়। আর এই সমর্থন দেওয়ার কারণে ব্রিটিশ সরকার তাকে যে উপাধি দেয় সেটা হলো কাইজারে দি। তো মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় 1948 সালে 30শে জানুয়ারি। 1947 সালে কিন্তু ভারত স্বাধীন হয়। আর ভারতের জাতির জনক কিন্তু মহাত্মা গান্ধী।
আর তিনি কিন্তু কখনো ভারতের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতির পদে আসীন হননি, তারপরেও কিন্তু তিনি ভারতের জাতির জনক, কারণ তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আর মহাত্মা গান্ধীকে হত্যা করে কে? নাথুরাম গডসে নামে এক মারাঠা যুবক মহাত্মা গান্ধীকে হত্যা করে। আর দেখো বর্ণবাদের ক্ষেত্রে আরও একজন ব্যক্তির কথা আমি বলছিলাম, সেটা হলো মার্টিন লুথার কিং। তো মার্টিন লুথার কিং কিন্তু একজন আমেরিকান নাগরিক এবং তিনি 1929 সালে 15 জানুয়ারি মন্টগোমারি রাজ্যের আটলান্টা শহরে কিন্তু জন্মগ্রহণ করেন। আর মার্টিন লুথার কিং ভারতে আসেন 1959 সালে। আর মার্টিন লুথার কিং তার যে আই হ্যাভ এ ড্রাম, আমার একটা স্বপ্ন আছে, বিখ্যাত ভাষণটা দিয়েছিলেন ওয়াশিংটনের লিঙ্কন মেমোরিয়ালে। লিঙ্কন মেমোরিয়াল তোমরা এটা দেখবা যে ওয়াশিংটনের যে হোয়াইট হাউস আছে, এই হোয়াইট হাউসের পাশেই কিন্তু লিঙ্কন মেমোরিয়াল আছে, এটা একদম পাশেই। আর তার সামনে একটা তোমরা সরু একটা লেক দেখতে পাবা, বিভিন্ন সময় ভিডিওগুলো আসে, ওইখানে কিন্তু তার বিখ্যাত বক্তৃতা আই হ্যাভ এ ড্রিম এটা কিন্তু তিনি দিয়েছিলেন। আর তিনি 1963 সালের 27 আগস্ট এই বক্তৃতা দেয়। আর আমার একটা স্বপ্ন আছে, এই বিখ্যাত বক্তৃতাটা কার ছিল? মার্টিন লুথার কিংয়ের। তো এই ইনফরমেশনগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে এভাবে। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদের আন্দোলনের অন্যতম এবং প্রধান প্রবক্তা কিন্তু নেলসন ম্যান্ডেলা। তোমরা সবাই হয়তো নেলসন ম্যান্ডেলাকে চেনো। তো নেলসন ম্যান্ডেলা 18 জুলাই 1918 সালে কিন্তু জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করে এখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে, তোমরা পড়ে নিবে। আমি গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদেরকে পড়ে দিব। ম্যান্ডেলা দ্য স্পেয়ার অফ নেশন নামে এক সশস্ত্র সংগঠন গড়ে তোলে 1950 সালে। আর দেখো নেলসন ম্যান্ডেলা কারাগার থেকে মুক্তি পায়, যদিও তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে তিনি একটা শান্তি আলোচনার মাধ্যমে কারাগার থেকে মুক্তি পায়, যেহেতু তাকে রাজনৈতিক কারণে কারাগারে বন্দী করা হয়েছিল। 1990 সালে কিন্তু সে মুক্তি পায়। তার মানে কত বছর দেখো, এখানে কিন্তু প্রায় 90 থেকে 64, আমরা যদি হিসাব করি তাহলে 26 বছর কিন্তু তিনি শুধু এই জায়গায় কারাগারে ছিল, এক নাগাড়ে। তো কত সংগ্রাম কিন্তু তাকে করতে হয়েছে এই বর্ণবাদ আন্দোলন থেকে আফ্রিকাকে বের করে নিয়ে আসতে, এবং অবশেষে কিন্তু আফ্রিকা এখন বর্ণবাদ থেকে বেরিয়ে এসেছে। আফ্রিকার যারা এখন বর্তমান প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট থাকে তারা কিন্তু অধিকাংশ সবাই কৃষ্ণাঙ্গ। একটা সময় ছিল কৃষ্ণাঙ্গরা কিন্তু রাজনৈতিক সুবিধাগুলো ভোগ করতো না। আর এখন কিন্তু নেলসন ম্যান্ডেলার সেই সংগ্রামের কারণে কিন্তু আফ্রিকার কালো মানুষ যারা দক্ষিণ আফ্রিকা তারা কিন্তু তাদের অধিকার ফিরে পেয়েছে। তো দেখো দক্ষিণ আফ্রিকায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় 1994 সালে, এবং এই 94 সালে কিন্তু নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়। আর নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দল ছিল হলো আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। 1994 সালে দক্ষিণ আফ্রিকার সাধারণ নির্বাচনে যে দল বিজয়ী হয় ANC, অর্থাৎ আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। আর 1994 সালে আগেই বলেছি তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিল। আর 1993 সালে কিন্তু নেলসন ম্যান্ডেলা শান্তিতে নোবেল পুরস্কার পায়। তো এই প্রশ্নগুলো যদি আসে, যে নেলসন ম্যান্ডেলা নিয়ে যদি প্রশ্ন আসে, তোমাদের কি আর ভুল হবে? আমার মনে হয় তোমাদের আর কারোর কিন্তু ভুল হবে না। বর্ণবাদের ক্ষেত্রে কিন্তু আরেকজন গুরুত্বপূর্ণ আন্দোলনকারী ছিলেন বা আন্দোলনের প্রবক্তা ছিলেন, তিনি হলেন ডেসমন্ড টুডু। ডেসমন্ড টুডু সম্পর্কে তোমরা যারা ইতিহাস পড়েছো তারা হয়তো জানো। ডেসমন্ড টুডুর বায়োগ্রাফি কিন্তু সেখানে ডিটেলসে দেওয়া আছে। তারপরে যে ইনফরমেশনগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, আমি কিন্তু ওই ইনফরমেশনগুলো নিয়ে তোমাদের আলোচনা করব এবং যেগুলো পরীক্ষায় আসার মতো। তো ডেসমন্ড টুডু এই ব্যক্তি মূলত একজন যাজক ছিলেন, মানে ধর্মীয় নেতা ছিলেন। তো সাধারণত ধর্মীয় নেতাদের কিন্তু মানুষ অনেক সম্মান করে। তো তিনি সেই সম্মানের জায়গা থেকে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনটাকে আরও বেশি জাগ্রত করে সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে নিয়ে আসার জন্য কিন্তু তার এই ধর্মীয় পরিচয়গুলোকে তিনি কাজে লাগিয়েছিলেন, এবং তিনিও কিন্তু পরবর্তীতে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন 1984 সালে কিন্তু ডেসমন্ড টুডু শান্তিতে নোবেল পুরস্কার পায়, অর্থাৎ নেলসন ম্যান্ডেলার আগে কিন্তু ডেসমন্ড টুডু নোবেল পুরস্কার পেয়েছে। এরপর দেখো আমরা আরও একটা বিষয় দেখব, সেটা হলো তোমরা তো জানো যে ইতিহাস মানেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা চলে আসে, প্রথম বিশ্বযুদ্ধের কথা চলে আসে। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে কিন্তু তোমাদের বিস্তারিত পড়ে নিতে হবে। তো তার ভিতরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুইজন ব্যক্তির নাম কিন্তু খুব বেশি আলোচিত, একটা হলো মুসোলিনি আর একজন হলেন হিটলার। তো এই দুইটা ব্যক্তি সম্পর্কে আমরা একটু জানবো। তো মুসোলিনি তিনি মূলত ফ্যাসিবাদ, ইতালিতে যে একটা মতবাদ প্রতিষ্ঠিত হয়েছিল যেটাকে বলা হয় ফ্যাসিবাদ। বর্তমান সময়ে তোমরা অনেকেই এখনো পর্যন্ত স্বৈরাচারী শাসকের বিভিন্ন প্রতীক হিসাবে কিন্তু ফ্যাসিবাদ কথাটা উল্লেখ করা হয় বা এই টার্মটা ব্যবহার করা হয়। তো এই ফ্যাসিবাদ আন্দোলনের প্রবক্তা ছিলেন ইতালির নাগরিক মুসোলিনি।
তো মুসোলিনি তিনি মূলত জন্মগ্রহণ করেছিলেন 1883 সালে ইতালির রোমানিয়া প্রদেশে। আর মুসোলিনি 1943 সালে অর্থাৎ বিশ্বযুদ্ধে যখন প্রায় হেরে যাবে এমন একটা পরিস্থিতি, সেই মুহূর্তে কিন্তু পদত্যাগ করেছিলেন। তো মুসোলিনি সম্পর্কে তোমাদেরকে জানতে হবে, আমরা আরও জানবো, হিটলার সম্পর্কে জানবো এবং ইতিহাসের যত প্রকার বিষয় আছে সবগুলো বিষয় নিয়ে আমরা টু দ্য পয়েন্টে আলোচনা করব। এই বিষয়গুলো ইনশাল্লাহ তোমাদের জন্য অনেক অনেক বেশি হেল্প করবে। তোমরা যারা গুচ্ছের জন্য আর প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য দেখো আমাদের একটা মাস্টার প্ল্যান কিন্তু আমাদের রানিং আছে। তোমরা দেখো এই মাস্টার প্ল্যানে আমরা তোমাদেরকে মাত্র 300 টাকার বিপরীতে কিন্তু 20 সেট মডেল টেস্ট এবং রেগুলার আমরা তোমাদেরকে লাইভ ক্লাস নিয়ে যাচ্ছি। তোমরা যারা আমাদের লাইভ ক্লাসগুলো করছো তারা একটু কমেন্ট করে বলে দাও যে লাইভ ক্লাসগুলো তোমাদের জন্য কতটা সাপোর্টিভ হচ্ছে। আর এইভাবে কিন্তু আমাদের লাইভ ক্লাসগুলো চলতে থাকবে। সো তোমরা লাইভ ক্লাসে সাপোর্ট পেয়ে যাচ্ছ, 20 সেট মডেল টেস্ট পরীক্ষা তো দিতেই পাচ্ছ, 500 প্লাস তোমাদের মৌলিক জিকের উপর একটা শিট কিন্তু তোমাদেরকে প্রোভাইড করছি। সো মাত্র 300 টাকার বিপরীতে তোমরা যে সাপোর্টটা পাচ্ছ এই সাপোর্টটা কিন্তু আমরা আগে কখনো আসলে কোনো ব্যাজেট দেয়নি এবং অনলাইনে কেউ দিছে বলে আমার মনে হয় না, কারণ তোমরা রেগুলার লাইভ ক্লাস পাচ্ছ, এটা হিউজ একটা সাপোর্ট। তোমাদের যে কোনো প্রবলেমগুলো কিন্তু সেখান থেকে সলভ করে নিতে পারবে তোমরা আমাদের কাছে প্রশ্ন করার মাধ্যমে। তো তোমরা যারা আমাদের এই মডেল টেস্ট ব্যাচের সাথে বা এক্সাম ব্যাচের সাথে বা মাস্টার প্ল্যানের সাথে অ্যাড হতে যাচ্ছ তারা এই যে নাম্বারটা দেওয়া আছে তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এই নাম্বারে তোমরা ফোন কল, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম যেভাবে হয় তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করে ভর্তি হয়ে নিতে পারবে। তো আবারও আমি ছোট্ট করে একটু বলে দিচ্ছি, দেখো 20 সেট মডেল টেস্ট পরীক্ষা দিতে পারছো, যেটা গুচ্ছে যেভাবে পরীক্ষা হয় হবুও ওই পরীক্ষার আদলে। এছাড়াও তোমরা 5 সেট লাইভ ইংরেজি লাইভ ক্লাস যেটা স্পেশাল মডেল টেস্টের জন্য। আর আমরা কিন্তু আনলিমিটেড তোমাদেরকে লাইভ ক্লাস করে যাচ্ছি, যেগুলো থেকে তোমরা পূর্ণাঙ্গ সাপোর্ট তোমরা পেয়ে যাবে, এটা সব থেকে বড় সাপোর্ট। আর মৌলিক জিকের উপর 500 প্রশ্নের শিট পাচ্ছ। তো আজকে দেখো আমি তোমাদেরকে যে প্রশ্নগুলো দিয়েছি, এমন যদি তোমাদের সব মৌলিক জিকের উপর যদি এভাবে যদি তোমাদের শিট দেওয়া হয় তাহলে তোমাদের জন্য কতটা সাপোর্টিভ হয় বলো তো। তো এই সাপোর্টটা কিন্তু আমরা তোমাদেরকে এই মাস্টার প্ল্যানের মাধ্যমে বা এক্সাম ব্যাচের মাধ্যমে তোমাদের প্রোভাইড করছি। সো তোমরা প্রত্যেকেই আশা করি তোমরা এই মডেল টেস্ট ব্যাচের সাথে বা এক্সাম ব্যাচের সাথে তোমরা অ্যাড হয়ে যাবে। স্ক্রিনশট দিয়ে নাও বা তোমরা স্ক্রিনশট দিয়ে পরবর্তীতে ক্লাসটা করার পরে সবাই মডেল টেস্টে ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করবে। তো আমরা আলোচনা করছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হলো মুসোলিনি, যিনি ফ্যাসিবাদের প্রতিষ্ঠাতা ছিলেন। তো ফ্যাসিবাদের জার্মান সংস্করণের নাম হলো নাৎসিবাদ। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দুইটা মতবাদ অনেক বেশি আলোচিত ছিল, তার একটা হলো ফ্যাসিবাদ এবং আরেকটা হলো নাৎসিবাদ। তো সাধারণত যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিবাদ এবং নাৎসিবাদ এই দুই মতবাদের প্রতিষ্ঠাতা মুসোলিনি এবং হিটলার, তো দুইজন ছিল জার্মানি এবং ইতালির নাগরিক। তো জার্মানি এবং ইতালি যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত হয়েছিল, আর ফ্রান্স বা ইংল্যান্ড এবং আমেরিকা তারা যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয় লাভ করেছিল, যে কারণে দেখা যায় তারা হিস্ট্রিটা যেভাবে বিল্ড আপ করেছে আসলে আমাদের কিন্তু ইতিহাসটা সেভাবে শেখানো হয়। এ কারণে দেখা যায় বিশ্বযুদ্ধের যত দায়ভার সবগুলো কিন্তু এই ফ্যাসিবাদ এবং নাৎসিবাদের উপর চাপানো হয় বা হিটলার এবং মুসোলিনির উপর চাপানো হয়। যদিও ইতিহাসের কিন্তু আরও অনেক বিস্তারিত বিষয় আছে যেগুলো পড়লে হয়তো তোমরা আরও বাস্তব সত্যগুলো অনেক কিছু জানতে পারবে। সব কিছু যে হিটলার এবং মুসোলিনির দোষ ছিল বিষয়টা এমন না। মূলত পশ্চিমারা আমাদের সবসময় ওয়েস্টার্ন কান্ট্রিগুলো আমাদের সবসময় নিজেদের স্বার্থে ইতিহাসকে বিকৃত করে হলেও তাদের স্বার্থবিরোধী কোনো কাজকে কিন্তু তারা ইতিহাসে রাখতে চায় না। এইগুলো কিন্তু ইহুদিবাদের একটা চক্রান্ত। যাই হোক, সেটা বিস্তারিত আলোচনার বিষয়। এখন আমরা দেখব যে হিটলার জার্মানি জাতিকে উত্তেজিত করেছিল মেইন ক্যাম্প নামে একটা বই রচনার মাধ্যমে। মেইন ক্যাম্প এটা হিটলার কর্তৃক রচিত একটা বই এবং এই একটা বই রচনা করার মাধ্যমে হিটলার পুরো জার্মান জাতিকে কিন্তু উত্তেজিত করে বা তার যে প্রতিষ্ঠিত মতবাদ এই মতবাদের উপর কিন্তু সবাইকে নিয়ে আসে। তো জার্মান জাতি কিন্তু অত্যন্ত মেধাবী জাতি এবং বিশ্বের সবথেকে মেধাবী যে জাতিগুলো আছে তার ভিতরে অন্যতম কিন্তু জার্মান। তোমরা হয়তো দেখবে যে জার্মান প্রথম বিশ্বযুদ্ধে তারা পরাজিত, দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত, তারপরেও কিন্তু জার্মান এখনও ইউরোপের সবথেকে শক্তিশালী অর্থনীতির দেশ এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম জিডিপির দেশ কিন্তু জার্মান। জাপান যেমন বিশ্বের অন্যতম একটা মেধাবী জাতি, তারাও দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত, কিন্তু তারা কিন্তু বিশ্বের তৃতীয় বৃহত্তম জিডিপির দেশ এবং অর্থনীতির দেশ। সো এই জাতিগুলো কিন্তু আসলেই অনেক বেশি মেধাবী ছিল। তো এমন একটা মেধাবী জাতিকে মেইন ক্যাম্প একটা গ্রন্থ রচনার মাধ্যমে কিন্তু হিটলার তাদেরকে উত্তেজিত করেছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই বইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তো নাৎসিবাদের উত্থান ঘটে মূলত বিংশ শতাব্দীর 20 দশকে। বিংশ শতাব্দী বলতে 1900 সালকে বোঝায়, আর 20 দশক বলতে 1920 সাল, অর্থাৎ এই সালের দিকে নাৎসিবাদ এই যে মতবাদ এটার উত্থান ঘটে
এবং যার প্রেক্ষাপটে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। তো জার্মানিতে বিপ্লবী পরিস্থিতি সৃষ্টি হয় 1918 সালে। আর দেখো ভার্সাই চুক্তি 1919 সালে প্রথম বিশ্বযুদ্ধের যে জার্মানি পরাজিত হয়েছিল, জার্মানির সাথে যে চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল সেটা ছিল ভার্সাই, ফ্রান্সের ভার্সাই নগরীতে। হিটলার নির্বাচন করেন 1933 সালে, হিটলার নির্বাচন করেন। তো এই বিষয়গুলো তোমরা সবাই একটু দেখে নিবে। দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হলো, বিংশ শতাব্দীর প্রথম দিকে কোরিয়া দখল করে জাপান। বিংশ শতাব্দীর প্রথম দিকে অর্থাৎ 1900 সালের পরেই কিন্তু কোরিয়া জাপান কিন্তু দখল করে নেয়। এই ইনফরমেশনগুলো তোমাদের জেনে নিবে। আর দেখো সর্বশেষ একটা ইনফরমেশন আমি বলি যে ফ্যাসিবাদের পরাজয় হয় 1945 সালে 9 মে। তো আমরা আরও যেহেতু অনেকগুলো বিষয় আমাদেরকে আলোচনা করতে হবে, আমরা যেগুলো ইম্পর্টেন্ট বিষয় সেগুলো আমরা আলোচনা করব ভিডিওতে, আর বাকিগুলো তোমরা নিজেদের মতো পড়ে নিবে। তো কিভাবে তোমরা পড়বে এই বিষয়ে আমি তোমাদেরকে শেষে বলে দিব। তো দেখো বলশেবিক বিপ্লব খুবই গুরুত্বপূর্ণ, যারা ইতিহাস জানো বা ইতিহাস পড়ছো বা যেহেতু মৌলিক জিকের ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য কিন্তু এই বলশেবিক বিপ্লব সম্পর্কে ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ। বলশেবিক বিপ্লব মূলত শুরু হয় 1917 সালে। বলশেবিক বিপ্লব এটা মূলত হয়েছিল রাশিয়াতে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট ছিলেন মিখাইল গর্বাচেভ। আর এই মিখাইল গর্বাচেভের দুইটা নীতি ছিল, একটা হলো পেরেস্ট্রোইকা এবং গ্লাসনস্ত, এই দুইটা নীতি। এটার যদি বাংলা করা হয় তাহলে একটা হলো পুনর্গঠন নীতি এবং খোলামেলা নীতি। এই দুইটা নীতি খুবই আলোচিত এবং ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ দুইটা নীতি। সো এই দুইটা নীতি সম্পর্কে যেন তোমাদের একটা ভালো আইডিয়া থাকে। আর দেখো সোভিয়েত ইউনিয়ন, বর্তমান যে রাশিয়া, এই রাশিয়া হওয়ার আগে কিন্তু ছিল সোভিয়েত ইউনিয়ন। এই সোভিয়েত ইউনিয়ন ছিল মূলত 15টা প্রজাতন্ত্র মিলে এই সোভিয়েতটা গঠিত ছিল। আর যখন রাশিয়া সোভিয়েত ইউনিয়ন ছিল তখন কিন্তু সে একটা, এখন যেমন আমেরিকা বিশ্বশক্তি, সোভিয়েত ইউনিয়নও কিন্তু তখন আমেরিকার মতো একটা বিশ্বশক্তি ছিল এবং তাদের কিন্তু সামরিক শক্তি, অর্থনীতি সব দিক থেকে কিন্তু তারা খুব বেশি স্ট্রং ছিল। পরবর্তীতে যখন সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে তারপর কিন্তু রাশিয়ার শক্তি ক্রমশ কিন্তু দুর্বল হয়ে পড়ে। তারপরে কিন্তু আবারও ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে কিন্তু রাশিয়া অনেক বেশি শক্তিশালী হয়। আর দেখো ন্যাটো খুবই গুরুত্বপূর্ণ একটা সংগঠন, অর্গানাইজেশন। ন্যাটো মূলত যে চুক্তিটা, এই চুক্তিটা স্বাক্ষরিত হয় 1949 সালে 4 এপ্রিল। আর কোরীয় যুদ্ধ হয় 1950 সালে, অর্থাৎ উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া এক সময় কিন্তু তারা মূলত কোরিয়া নামেই ছিল। 1950 সালে যুদ্ধের পর তারা কিন্তু ভাগ হয়ে যায়। আর উত্তর এবং দক্ষিণ ভিয়েতনামকে ভাগ করা হয়েছে 17 ডিগ্রি সমান্তরাল রেখা দ্বারা। আর ওয়ারশ-প্যাক্ট চুক্তি স্বাক্ষরিত হয় 1955 সালে 14 মে। এইভাবে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো তোমাদেরকে জানতে হবে। দেখো আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঐক্য বৃদ্ধি করে কমিউনিস্ট এবং গণতান্ত্রিক শক্তির মাধ্যমে। সমাজতন্ত্র, গণতন্ত্র এই বিষয়গুলো কিন্তু বিভিন্ন বিপ্লবের মাধ্যমে আইডিয়াগুলো আসে। তারপরে কিন্তু ধীরে ধীরে এগুলোর উপর বিশেষত ইউরোপের দেশগুলো কিন্তু বিভক্ত হয়ে পড়ে। সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি ঘটে কিন্তু 1991 সালে, অর্থাৎ 1991 সালের আগের রাশিয়ার নাম ছিল সোভিয়েত ইউনিয়ন। আর বিলুপ্তি ঘটার পরে কিন্তু রাশিয়া হয়ে যায় রাশিয়া, এবং সোভিয়েত ইউনিয়ন পতনের মাধ্যমে অনেকগুলো রাষ্ট্র গঠিত হয়। তার ভিতরে যেমন উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কাজাকিস্তান, এই যে রাষ্ট্রগুলো আছে, তাছাড়া আর্মেনিয়া, আজারবাইজান, এই রাষ্ট্রগুলো কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের পরেই কিন্তু স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। আর এরপরে দেখো আরও আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব। তার ভিতরে অন্যতম একটা বিষয় দেখো কোল্ড ওয়ার, অর্থাৎ যার বাংলা প্রতিশব্দ হলো সিনাউ যুদ্ধ। তো সিনাউ যুদ্ধটা কি, তোমরা যারা ইতিহাস পড়েছো তারা হয়তো সবাই সিনাউ যুদ্ধ বোঝো বা জানো। তারপরে আমি তোমাদেরকে একটু রিভাইজ করে দিচ্ছি, আর যারা পড়োনি তাদের জন্য একটা রিমাইন্ডার হিসেবে থাকবে, যারা পড়েছো আর যারা পড়োনি তাদের জন্য নতুন বিষয় থাকবে। তো বিষয়টা হলো যে সিনাউ যুদ্ধটা হলো আমেরিকা এবং রাশিয়া দুইটা পরাশক্তি ছিল। তো আমেরিকা রাশিয়াকে বিভিন্ন সময় হুমকি ধামকি দিত, আবার রাশিয়া আমেরিকাকে বিভিন্ন সময় হুমকি ধামকি দিত, যেটা বর্তমানে এখনও দিয়ে যাচ্ছে, বা এমন একটা কোল্ড ওয়ার বা সিনাউ যুদ্ধের অস্তিত্ব এখন আছে। সবথেকে বড় এখন আমরা সিনাউ যুদ্ধ আমরা দেখতে পাই সরাসরি ইরান এবং ইসরায়েল বা আমেরিকার মধ্যে, অর্থাৎ একটা পক্ষ আর একটা পক্ষকে হুমকি ধামকি দেয় কিন্তু সরাসরি কোনো যুদ্ধ থাকে না। যেমন ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ হচ্ছে, এটা কিন্তু সরাসরি যুদ্ধ, ফিল্ডে যুদ্ধ হচ্ছে। কিন্তু আমেরিকা এবং রাশিয়ার ভিতরে একটা যুদ্ধ ছিল যেটা হলো বাঘ যুদ্ধ, মানে যেটা এখানে মনে হচ্ছে যে কিছুদিন পরে যুদ্ধ শুরু হতে যাচ্ছে, কিন্তু আসলে যুদ্ধ হতো না। এই বিষয়টাই মূলত সিনাউ যুদ্ধ।
আর প্রক্সি যুদ্ধ তোমাদেরকে বলি বা ছায়া যুদ্ধ, যেমন ইরান বর্তমানে যে হামাস, হিজবুল্লাহ, হুতিদের ব্যবহার করে ইসরায়েলের সাথে লড়াই করছে, এই বিষয়টাকে বলা হয় প্রক্সি যুদ্ধ বা ছায়া যুদ্ধ। অর্থাৎ ইরান এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ না করেও কিন্তু হামাস, হিজবুল্লাহ বা হুতিদের দ্বারা কিন্তু যুদ্ধ করছে। সো এই বিষয়গুলো তোমাদেরকে একটু বুঝতে হবে, কারণ এগুলো থেকে এখন প্রশ্ন আসতে পারে, যেহেতু এই যে সিনাউ যুদ্ধ, প্রক্সি বা ছায়া যুদ্ধ, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট বর্তমান সময়ে। বার্লিন দেওয়াল, দেখো তোমরা হয়তো জানো যে জার্মানিও, এখন যেমন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া দুইটা ভাগ হয়ে গেছে, জার্মানিও কিন্তু একসময় ভাগ হয়ে গিয়েছিল এবং 1961 সালে কিন্তু এই ভাগটা হয়েছিল এবং দুইটা দেওয়াল নির্মিত হয়েছিল দুইটা দেশের সীমানায়, যেটাকে বলা হচ্ছে বার্লিন দেওয়াল। এরপর আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব। তার ভিতরে অন্যতম হলো, দেখো সিনাউ যুদ্ধ বা ঠান্ডা যুদ্ধ অবসান ঘটে মূলত সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে। অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন যখন পতন ঘটে তখন কিন্তু রাশিয়া ক্রমেই দুর্বল হয়ে পড়ে, আর তারপরে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু এই সিনাউ যুদ্ধটারও কিন্তু সমাপ্তি ঘটে। বাল্টিক রাষ্ট্রের দেশগুলো কোনটা? এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুনিয়া, এই তিনটা দেশকে বলা হয় বাল্টিক রাষ্ট্র। এই ইনফরমেশনগুলো তোমাদেরকে জানা খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমি তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে একটু ধারণা দিই, যে ভাববাদী দ্বন্দ্ববাদের প্রবক্তা হলো হেগেল। আমি কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়াচ্ছি বা তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি, তোমাদের কাজ হবে যে তোমরা এই যে প্রশ্নগুলো আছে সবগুলোই তোমরা পড়ে নিবে এবং এটার পিডিএফ কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিব। সো তোমাদের টেনশন করার কিছু নাই, তোমাদের এই বিষয়টা কিন্তু তোমরা পিডিএফ আকারে পেয়ে যাচ্ছ, তোমরা রিভাইজ করতে পারছো, তোমরা পড়ে নিতে পারছো এবং পরীক্ষার আগের দিনও কিন্তু তোমরা এগুলো দেখে নিতে পারবে। যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো মিশরের সুয়েজ খাল খুবই গুরুত্বপূর্ণ একটা খাল, যেটা 1956 সালে মিশর কিন্তু জাতীয়করণ করে। আর কিউবা সংকট সৃষ্টি হয় সিনাউ যুদ্ধে। কিউবা সংকট, কিউবা মূলত সমাজতন্ত্রের একটা রাষ্ট্র, যেটা আমেরিকার সাথে কিন্তু তাদের একটা দ্বন্দ্ব ছিল, আর যেটাকে মূলত একটা ক্ষেপণাস্ত্র থেকে আসলে সংকটটা আসে আমেরিকা থেকে। এটা অনেক আলোচনার বিষয়, তোমরা ডিটেলসে পড়ে নিতে পারো। দাস ক্যাপিটাল খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ, এটা রচনা করে কার্ল মার্কস, যিনি হলো সমাজতন্ত্র বা কমিউনিজমের কিন্তু প্রবক্তা কিন্তু কার্ল মার্কস। কার্ল মার্কস কিন্তু মূলত ছিল একজন ইহুদি এবং আসলে এর পিছনে কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড আছে যেগুলো ইতিহাসে হয়তো আলোচনা হয় না, কিন্তু সেগুলোই মূলত বাস্তব বিষয় ছিল। এই যে দাস ক্যাপিটাল, এই গ্রন্থটার মাধ্যমে কিন্তু কার্ল মার্কস একটা আলোড়ন সৃষ্টি করে। আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হলো পৃথিবীর ইতিহাসে প্রথম সমাজতান্ত্রিক ব্যর্থ বিপ্লব হলো প্যারিস কমিউন। আর এই পৃথিবীর ইতিহাসে প্রথম সমাজতান্ত্রিক সফল বিপ্লব হলো বলশেভিক বিপ্লব। এই যে সমাজতন্ত্র বা সমাজতান্ত্রিক এই সব কিছুর পিছনে কিন্তু ইহুদি চক্রান্তের একটা অনেক বড় ইতিহাস আছে, যেগুলো আমাদের ইতিহাসে পড়ানো হয় না। 1971 সালে পাকিস্তানের সমর্থন করেন চীন, যুক্তরাষ্ট্র। দেখো 1971 সালের সময়েও কিন্তু চীন এবং যুক্তরাষ্ট্র পরস্পর বিরোধী ছিল, তারপরেও কিন্তু তারা বাংলাদেশ ইস্যুতে কিন্তু তারা সমঝোতার ভিতরেই ছিল এবং তারা পাকিস্তানকে সমর্থন করেছিল। জাতিসংঘ সনদ গৃহীত হয় 1945 সালের 26শে জুন, জাতিসংঘ সনদ গৃহীত হয়। তো এই ইনফরমেশনগুলো তোমাদের জানা খুব বেশি গুরুত্বপূর্ণ। জাতিসংঘের বৃহৎ শক্তি বা স্থায়ী যে 5টা দেশ আছে, ইউএসএ মানে যুক্তরাষ্ট্র, আর ইউএসএসআর মানে বর্তমান রাশিয়া, ইউকে মানে ইংল্যান্ড এবং ফ্রান্স এবং চীন, এগুলো হলো বিশ্বের জাতিসংঘের প্রতিষ্ঠার বা জাতিসংঘের স্থায়ী কমিটির সদস্য বা নিরাপত্তা পরিষদের কিন্তু সদস্য। তো এই যে 5টা দেশ, এই 5টা দেশ কিন্তু সবাই প্রথম বিশ্বযুদ্ধে কিন্তু জয়ী লাভ করছিল। আর বর্তমান বিশ্বে কিন্তু ফ্রান্স, জার্মানি বা জাপান কিন্তু অনেক শক্তিশালী, তারপরেও কিন্তু তারা জাতিসংঘের স্থায়ী কমিটি বা নিরাপত্তা পরিষদের কিন্তু সদস্য হতে পারেনি স্থায়ী কমিটির, কারণ তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত ছিল, যে কারণে তাদের খুব একটা বেশি স্পেস কিন্তু দেওয়া হয়নি। আর 1961 সালে জাতিসংঘের সদস্য ছিল 103 জন, বর্তমানে কিন্তু 193 জন। আর কিউবা এবং যুক্তরাষ্ট্রের বিরোধ হয় 1960 সালে, আর ডোমিনিকা হামলা করে 1955 সালে। এই ইনফরমেশনগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই যে ইনফরমেশনগুলো আমি আর ডিটেলসে আলোচনা করব না, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, যেহেতু এটা তোমরা পিডিএফটা পেয়ে যাচ্ছ, আমি পিডিএফটা তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো তোমরা প্রত্যেকেই ডেসক্রিপশন বক্স থেকে পিডিএফটা নিয়ে আমি যে কতগুলো ইনফরমেশন তোমাদের দিয়েছি এই ইনফরমেশনগুলো পড়ে নিবে। পরীক্ষার আগের দিন রাত্রে তোমরা অন্তত একবার এগুলো দেখে যাবে, দেখলে এইখান থেকে যদি প্রশ্ন আসে এগুলো কিন্তু তুমি ভুল হবে না ইনশাল্লাহ, তোমরা যদি ভালোভাবে দেখে যেতে পারো। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। তো আশা করি তোমাদের এই ইনফরমেশনগুলো তোমাদের জন্য অনেক অনেক বেশি সাপোর্টিভ ছিল।
তো তোমরা প্রত্যেকে আমাদের চ্যানেলের সাথে থাকো, ইনশাআল্লাহ গুচ্ছের জন্য তোমাদের যত প্রকার সাপোর্ট আছে সব সাপোর্ট তোমরা পেয়ে যাচ্ছ। আর অ্যাডমিশন মেন্টার্স ইউটিউব চ্যানেলে কিন্তু নিয়মিত আমরা লাইভ ক্লাস নিচ্ছি, যে লাইভ ক্লাসে তোমাদের বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের উপর বিভিন্ন টপিক্সের উপর কিন্তু আমরা আলোচনা করছি। তোমরা যদি লাইভ ক্লাসগুলো করো ইনশাআল্লাহ তোমরা বেস্ট সাপোর্ট কিন্তু পেয়ে যাবে গুচ্ছের জন্য। আর এই লাইভ ক্লাসগুলো করতে হলে আমাদের ফেসবুক পেজের সাথে তোমাদের প্রত্যেকের কানেক্টেড থাকতে হবে। প্রত্যেকেই অ্যাডমিশন মেন্টার্স ফেসবুক পেজের সাথে কানেক্টেড থাকো, অর্থাৎ ফেসবুক সার্চ বারে যে অ্যাডমিশন মেন্টার্স লেখো, লিখে আমাদের যে পেজটা আছে পেজে লাইক করো, ফলো করো, প্রিভিয়াস ভিডিওগুলো দেখো, দেখলে এঙ্গেজমেন্টটা ঠিক থাকবে। আর আমরা যখনই কোনো লাইভ ক্লাস করব বা কোনো ভিডিও দিব তোমার কাছে পৌঁছে যাবে। তো আশা করি তোমরা প্রত্যেকে আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি ফেসবুক পেজের সাথে কানেক্টেড থাকবে, লাইভ ক্লাসগুলো করবে এবং তোমার অ্যাডমিশনের জন্য একটা বেস্ট প্রিপারেশন নেবে। তো প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।